আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা ইতিহাসের এমন কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শিখব যে প্রশ্নগুলা গত 12 বছরে বারবার এসেছে, এবারও আসবেই, এবং এগুলা প্রত্যেকটা বোর্ডে কিন্তু ঘুরায় ফিরায় আসে। এবং তোমাদের এই জ্ঞানমূলক প্রশ্নগুলা শিখলে তোমরা জ্ঞানমূলকের পাশাপাশি তোমাদের এমসিকিউ অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো ধৈর্য সহকারে এই ক্লাসটা দেখো, ইনশাল্লাহ। এই যে আমি যে ক্লাসে 68টা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন শেখাবো, এর পাশাপাশি তোমাদের যে আমি সাজেশন এমসিকিউ ক্লাস দিছি সেটা তোমরা দেখো। তোমাদের বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখো, ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। তো দেখো, 1 নাম্বার প্রশ্ন তোমাকে বলছিল যে প্রশ্ন নাম্বার 1, সুবাহ বাংলা কি? সুবা বাংলা কি? সুবা বাংলা কি? বাংলা মুঘল আমলে সম্রাট আকবরের সময় থেকে বাংলা পরিচিত ছিল সুবা বাংলা নামে। এরপরে প্রশ্ন নাম্বার 2, জাতীয় পতাকার বৃত্তের লাল রং কিসের প্রতীক? উত্তর হবে জাতীয় পতাকার বৃত্তের লাল রং মুক্তিযুদ্ধ জীবন উৎসর্গকারী শহীদের রক্তের প্রতীক। এরপর 3 নাম্বার বলছে যে জাতীয় স্মৃতিসৌধ কিসের প্রতীক? উত্তর হবে জাতীয় স্মৃতিসৌধ বাঙালির অহংকার, গৌরব আর মর্যাদার প্রতীক। এরপরে 4 নাম্বার বলছে যে অপরাজয় বাংলা অর্থ কি? অপরাজয় বাংলা অর্থ কি? উত্তর হবে অপরাজয় বাংলা হলো সৈয়দ আব্দুল্লাহ খালিদ নির্মিত একটি ভাস্কর্য, যা বাঙালির প্রতিবাদী মনোভাব ও মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্ত প্রতীক। 5 নাম্বার প্রশ্ন বলছে অপরাজয় বাংলা ভাস্কর্যটি কিসের প্রতীক? উত্তর হবে অপরাজয় বাংলা ভাস্কর্যটি বাঙালির প্রতিবাদী মনোভাব ও মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্ত প্রতীক। 6 নাম্বার প্রশ্ন বলছে অপরাজয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন? উত্তর হবে অপরাজয় বাংলা ভাস্করটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। প্রশ্ন নাম্বার 7, মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর হবে মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হলেন তানভীর কবির। প্রশ্ন নাম্বার 8, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি কে? উত্তর হবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি হলেন মুস্তফা আলী কুদ্দুস। 9 নাম্বার বলছেন বর্জ্য কণ্ঠ কি? উত্তর হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত 7 মার্চের ভাষণকে বলা হয় বর্জ্য কণ্ঠ। 10 নাম্বার প্রশ্ন বলছে মুজিবনগর সরকার কি? উত্তর হবে মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 1971 সালে 10 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় যে সরকার গঠন করা হয় সেটি মুজিবনগর সরকার নামে পরিচিত। তাহলে মুজিবনগর সরকার কি বলছে? মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 1971 সালে 10 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় যে সরকার গঠন করে সেটি হচ্ছে মুজিবনগর সরকার নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে আয়ত্ত করে নাও। জ্ঞানমূলকের পাশাপাশি দেখা যাচ্ছে তোমাদের কত এপ্রিল, এই যে 10 এপ্রিল মেহেরপুর জেলায়, কোথায় মেহেরপুর জেলায়, কোথায় বৈদ্যনাথ তলায়, এগুলা প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ হয়ে যায় একটা প্রশ্নের ভিতর থেকে। তো তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখো, জ্ঞানমূলকের পাশাপাশি তোমাদের এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এরপরে 11 নম্বর প্রশ্ন বলছে মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? উত্তর হবে 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। দেখো তো, এটা জ্ঞানমূলকের পাশাপাশি কি এমসিকিউ হয়ে গেল না? এরকম প্রশ্ন হয় না যে মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়, অপশন দেওয়া থাকে 10 এপ্রিল না 8 এপ্রিল না 9 এপ্রিল না 11 এপ্রিল। তাহলে উত্তর হবে 1971 সালে 10 এপ্রিল। 12 নম্বর প্রশ্ন বলছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজ উদ্দিন আহমেদ। 13 নম্বর বলছে বীরাঙ্গনা কাদের বলা হয়? বীরাঙ্গনা কাদের বলা হয়? বীরাঙ্গনা সেই সমস্ত বীর নারীদের বলা হয় যারা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছিলেন। কাদের দ্বারা? পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা 1971 সালে কি হয়েছিল? নির্যাতিত হয়েছিলেন। এই কারণে তাদেরকে কি বলা হয়? বীরাঙ্গনা উপাধি দিয়েছিলেন। 14 নম্বর প্রশ্ন দেখো, পোড়ামাটি নীতি কি? উত্তর হবে মুক্তিযুদ্ধের সময় বাংলার সব সম্পদ প্রতিষ্ঠান ধ্বংস করতে পাক বাহিনী কর্তৃক গৃহীত নীতি হলো পোড়ামাটি নীতি। চরমপত্র কি? 15 নম্বর প্রশ্ন, চরমপত্র কি? উত্তর হবে চরমপত্র হলো M.R. আক্তার মুকুল রচিত উপস্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। 16 নম্বর প্রশ্ন, যৌথ কমান্ড কি ছিল? উত্তর হবে 1971 সালে 21শে নভেম্বর মুক্তিবাহিনী ভারতের সেনাবাহিনী মিলে যে কমান্ড গঠন করা হয় তাই হলো যৌথ কমান্ড নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করে নাও, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কমন পাইবাই, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন, 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের সর্বমোট কতটি আসন লাভ করেছিল? 1971 সালে সর্বমোট, মানে এখানে আওয়ামী লীগ জাতীয় পরিষদে সর্বমোট 166টি আসন লাভ করেছিল। এখন তোমাদের এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমরা তো জানি যে 169,
169টা, যে 169 স্যার জানি, কিন্তু এখানে বুঝতে হবে যে 169 হচ্ছে নারীরা যে পেয়েছিল সেটা সহ হচ্ছে 169, আর এমনি জাতীয় পরিষদে সর্বমোট ছিল তো কত 166। বুঝতে পারছো আশা করি। এরপরে 18 নাম্বার দেখো, 1970 সালের নির্বাচনে কার নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল? 1971 সালে বিচারপতি আব্দুস সামাদ সাত্তারের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। তারপরে তোমাদের 19 নাম্বার বলছে যে রেস কোর্স ময়দানের বর্তমান নাম কি? এই যে 19 নাম্বার প্রশ্ন বলছে রেস কোর্স ময়দানের বর্তমান নাম কি? তো রেস কোর্স ময়দানের বর্তমান নাম হলো সোহরাওয়ার্দী উদ্যান। এরপরে 20 নাম্বার বলছে অপারেশন সার্চলাইট কি? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে আজকে এমসিকিউ প্রশ্নে কিন্তু একজন কমেন্ট করছো যে স্যার আমাদের ক্লাস এত শর্ট দেন কেন? বাকি ক্লাসগুলা দেখলাম, সায়েন্সের বিজ্ঞান গ্রুপের প্রশ্নগুলা দেখলাম 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস দিয়েছেন, অথচ আমাদের ইতিহাসের ক্লাস দিয়েছেন মাত্র 25 মিনিট, 30 মিনিট, 40 মিনিট। তাহলে এ তো আমাদের সাবজেক্টটাকেই আমরা অবহেলা করেন বা ছোট মনে করেন, বিষয়টা কেমন? তো এখন বিষয়টা হচ্ছে ইতিহাস কিন্তু একটা বিশ্বব্যাপী একটা সাবজেক্ট, এটি কিন্তু হিউজ, ইতিহাসের কিন্তু শেষ নাই, তাই না? আমাদের এই যে আদিম যুগ থেকে শুরু হয়েছে, ইতিহাসের কি শেষ আছে? না। তো যারা ইতিহাস নিয়ে পড়তেছো এরা কিন্তু একটা ডিমান্ডেবল সাবজেক্ট নিয়ে পড়তেছো, আর ইতিহাস জানা মানে অনেক কিছু পৃথিবীর নতুন ভাবে নতুন করে জানা। তো বিষয়টা হচ্ছে এরকম না, তো আমি অল্প সময়ে যে যেমন এই যে শর্ট কিউ, আমি চাইলে এখানে এটা কি করতে পারতাম 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টাও চালাই দিতে পারতাম, কিন্তু কি দরকার আছে ভাই গল্প করে আজে বাজে সময় নষ্ট করে? আমি শর্টকাট ভাবে তোমাদের অল্প সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা মুখস্থ করে নাও এবং তোমাদের সময়ও বাঁচতেছে, প্লাস হচ্ছে এখানে শর্ট ভাবে তুমি প্রিপারেশনটা নিতে পারতেছো, তাই না? তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই উপকার পাবা। পরীক্ষা দিয়ে এসেই বলবা স্যার আমি কমন পাইছি। উত্তর 1971 সালের মার্চ মাসে, দেখো অপারেশন সার্চলাইট কি প্রশ্ন বলছিল যে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী পূর্ব বাংলার ইতিহাসের নির্মমতম যে গণহত্যা চালায় তার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। এটা কিন্তু অবশ্যই তোমাকে ক নম্বরে আসে, এবং এই এরকম ভাবে প্রশ্ন আসে যে অপারেশন সার্চলাইট কত তারিখে রাতে হয়? এটা হলো 25শে মার্চ রাতে। এরপরে প্রশ্ন নাম্বার 21, যে ঢাকা শহরে অপারেশন সার্চলাইটের দায়িত্ব কাকে দেওয়া হয়? উত্তর হবে ঢাকা শহরে অপারেশন সার্চলাইটের মূল দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল রাও ফরমান আলীকে। তো এখানে রাও ফরমান আলীকে, এটা মনে রাখবে, এমসিকিউ কিন্তু আসে। 22 নম্বর প্রশ্ন বলছে কালো রাত্রি কি? দেখো কালো রাত্রি হচ্ছে 1971 সালে 25শে মার্চের গণহত্যার রাত্রি, বাংলাদেশ ইতিহাসে কালো রাত্রি নামে পরিচিত। এই যে মধ্যরাতে যে আমাদের ঢাকার যে আমাদের কি আক্রমণ করেছিল পাকিস্তান হানাদার বাহিনীরা, এই রাত্রে 25শে মার্চের মধ্যরাতকে গণহত্যার রাত্রে বাংলাদেশের ইতিহাসে কালো রাত্রি নামে পরিচিত। তো 23 নম্বর প্রশ্ন বলছে যে অবরোধ বাসিনী গ্রন্থের লেখক কি? উত্তর হবে অবরোধ বাসিনী গ্রন্থের লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমরা সবাই জানি, তো উনি একটা গ্রন্থ লিখছিলেন, সেই গ্রন্থের নাম হচ্ছে অবরোধ বাসিনী। তো এখানে কিন্তু এরকম আসতে পারে যে লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নিচের কোনটি গ্রন্থ, বা নিচের কোনটি গ্রন্থ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের? তো এখানে অপশন কিন্তু আমাদের অবরোধ বাসিনী গ্রন্থের নামটা আমরা জানলাম যে কে লেখছে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন লেখছে। এরপরে 24 নম্বর প্রশ্ন, ফকির সন্ন্যাসী কোন ধরনের আন্দোলন? তো ফকির সন্ন্যাসী হলো আন্দোলন একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন। তো এখানে তোমাকে প্রশ্ন এরকম আসতে পারে না, দেখো তো ব্রিটিশ নিচের কোনটি ব্রিটিশ বিরোধী আন্দোলন? সেটা উত্তর হবে কি ফকির সন্ন্যাসী আন্দোলন। তো এখানে 25 নম্বর ফকির সন্ন্যাসী আন্দোলন কি? তো 18 শতকের শেষার্ধে বাংলায় ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করে তাই হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 26 নাম্বার নীল বিদ্রোহ কি? যে বাংলার নীল চাষিরা 1859 সালে নীলকর সাহেবদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা ইতিহাসের নীল বিদ্রোহ নামে পরিচিত। তারপরে বলছে 27 নম্বর ফরায়েজি আন্দোলন কি? তো ফরায়েজি আন্দোলন হলো হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে পরিচালিত বাংলার মুসলমানদের একটি ধর্মীয় সংস্কার আন্দোলন। 28 নম্বর প্রশ্ন বলছে যে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তাকে? উত্তর হবে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তারপরে 29 নাম্বার দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির লেখক কে ছিলেন? তো দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির লেখক হচ্ছে সৈয়দ আমির আলী। এটা কিন্তু তোমার এমসিকিউ আছে, তোমরা জানো। এরপরে কলকাতা নগরীর সূচনা হয় কিভাবে? তো কলকাতা নগরীর সূচনা হয় ভাগীরথী নদীর তীরে। ভাগীরথী নদীর তীরে 3টি গ্রাম অর্থাৎ কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরকে কেন্দ্র করে যে কলকাতা নগরীর জন্ম হয়। এখানে তোমার অপশন আসতে পারে না যে কলকাতা নগরীর, এখানে তোমার এমসিকিউ তো আসতে পারে যে কলকাতা নগরীর সূচনা হয় কোন নদীর তীরে? তাহলে কি ভাগীরথী নদীর তীরে। আশা করি তোমরা এই জ্ঞানমূলক গুলা পড়লে তোমরা এমসিকিউ তোমাদের এখান থেকে কমন পড়বে, তোমরা গ্যারান্টি থাকো। এরপরে দেখো যে 31 নম্বর প্রশ্ন বলছে যে
কে কলকাতা শহরের গোড়াপত্তন করেন? উত্তর হবে জব চার্নক কলকাতা শহরের গোড়াপত্তন করেন। এরপরে বলছে 32 নাম্বার যে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ের যৌতুক হিসেবে কি লাভ করেন? উত্তর হবে হচ্ছে বোম্বাই। উত্তর হবে বোম্বাই। এই প্রশ্নটা আমার এখানে লেখা নেই, একটু আমি বলি যে উত্তর হবে হচ্ছে বোম্বাই। বোম্বাই তোমরা চিনো না? বর্তমানে মুম্বাই যে শহর নামে পরিচিত, বর্তমানে মুম্বাই যে শহর সেটা হচ্ছে বোম্বাই। তখন উনি তিনি দ্বিতীয় চার্লস বিয়ের যৌতুক হিসেবে তো তিনি কি লাভ করছিলেন? মুম্বাই, যেটা মুম্বাই শহর, তিনি এটা কি করছিলেন? লাভ করছিলেন। এরপরে 33 নাম্বার প্রশ্নটা দেখো, ভারত উপমহাদেশে, তো তোমার কাছে ভারত উপমহাদেশে সর্বশেষ আগত ইউরোপীয় বণিক কোম্পানির নাম কি? উত্তর হবে যে উত্তর হবে ভারত উপমহাদেশের সর্বশেষ আগত ইউরোপীয় বণিক কোম্পানির নাম ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরে 34 নাম্বার, ফরাসিরা ইংরেজদের কোন কৌশলের কাছে পরাজিত হয়েছিল? উত্তর হবে ফরাসিরা ইংরেজদের ষড়যন্ত্র, কূট কৌশল, উন্নত রণকৌশলের কাছে পরাজিত হয়েছিল। এরপরে হচ্ছে দেখো 34 নাম্বার প্রশ্ন যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? উত্তর হবে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1664 সালে। তারপরে দেখো 35 নাম্বার প্রশ্ন বলছে অন্ধকূপ হত্যা কি? উত্তর হবে ইংরেজ সেনাপতি জে জেড হলওয়েল নবাব সিরাজউদ্দৌলাকে হেয় করার জন্য একটি মিথ্যা কাহিনীর প্রচারণা চালায়, যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। আচ্ছা, 36 নাম্বার, বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর হবে 1764 সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। এরপরে হচ্ছে 37, 76 মনন্তর কি? উত্তর হবে আর 1176 বঙ্গাব্দের, যা 1770 খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তাই 76-এর মনন্তর। 38 নাম্বার প্রশ্ন বলছে চিরস্থায়ী বন্দোবস্ত কি? উত্তর হবে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারগণকে নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয় তাকেই চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়। 39 নাম্বার প্রশ্ন, পর্তুগিজরা কি উদ্দেশ্যে বাংলায় আসেন? উত্তর হবে পর্তুগিজরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বাংলায় আসেন। প্রশ্ন নাম্বার 40, পর্তুগিজ কোন নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন? উত্তর হবে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা প্রথম সমুদ্রপথে এদেশে আসেন। প্রশ্ন নাম্বার 41, ভাস্কো ডা গামা কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর হবে ভাস্কো দা গামা পর্তুগালের নাবিক ছিলেন। ডা গামা বা দা গামা সেম কথাই, গ্রিক শব্দ। তো এখানে দেখো প্রশ্ন 42, স্যার টমাস রো কে ছিলেন? উত্তর হবে স্যার টমাস রো ছিলেন একজন ইংরেজ কূটনৈতিক যিনি রাজা প্রথম জেমসের দূত হয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। কার দরবারে এসেছিলেন? সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। আচ্ছা, 43 নম্বর প্রশ্ন বলছে বাংলার কোন সুলতানের সাথে পারস্যের কবি হাফিজের পত্রালাপ হতো? উত্তর হবে পারস্যের কবি হাফিজের সাথে বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম সাহেবের পত্রালাপ হতো। 44 নম্বর প্রশ্ন বলছে বাংলায় হাফসি শাসন কত বছর স্থায়ী ছিল? উত্তর হবে বাংলার হাফসি শাসন 6 বছর স্থায়ী ছিল। 45 নম্বর, ভারো ভুইয়া কারা? উত্তর হবে মধ্যযুগে বাংলার বড় বড় জমিদারদের মধ্যে যারা মুঘল অধীনতা মেনে না নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তারাই ইতিহাসে বারো ভুইয়া নামে পরিচিত। এরপরে 46 নাম্বার বলছে সুবা কি? উত্তর হলে মোগল শাসনামলে প্রদেশগুলো সুবা নামে পরিচিত। 47 নামে প্রশ্ন নাম্বার বলছে 47, মুঘল প্রদেশগুলো কি নামে পরিচিত ছিল? উত্তর হবে মুঘল প্রদেশগুলো সুবা নামে পরিচিত ছিল। 48 নাম্বার, বাংলায় সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলিম শাসনের সূচনা করেন কে? উত্তর হবে দেখো কি বাংলায় সেন শাসনের অবসান ঘটিয়ে আমাদের মুসলিম শাসনের অবসান করে সূচনা করে বাংলার সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলিম শাসনের সূচনা করেন হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 49 নম্বর প্রশ্ন, বাংলাদেশের নাম বুলগাকপুর কে দিয়েছিলেন? মানে বাংলাদেশের নাম গাকপুর কে দিয়েছিলেন? উত্তর হবে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলাদেশের নাম দিয়েছিলেন বুলগাকপুর। এরপরে বুলগাকপুর কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে বুলগাকপুর অর্থটি হচ্ছে বিদ্রোহের নগরী। কি নগরী? বিদ্রোহের নগরী। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। 51 নম্বর প্রশ্ন বলছিল মামলুক কারা? উত্তর হবে দাসদের মামলুক বলা হয়। কাদের? দাস যে আছে দাসদের মামলুক বলা হয়। 52 নম্বর, কৈবর্ত বিদ্রোহ এর নেতা কে ছিলেন? উত্তর হবে কৈবর্ত বিদ্রোহ নেতা ছিলেন দিব্য। 53 নম্বর প্রশ্ন হচ্ছে রামচরিত্র বইটির লেখক কি? উত্তর হবে রামচরিত্র বইটির লেখক হচ্ছে সন্ধ্যাকর নন্দী। কার? সন্ধ্যাকর নন্দীর লেখা হচ্ছে রামচরিত্র বইটি। তো এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে জ্ঞানমূলক প্রশ্ন যা আছে, এই জ্ঞানমূলক প্রশ্ন শিখলে কিন্তু তুমি এমসিকিউ আনসার করতে পারতেছো, শিখতে পারতেছো। তো এমসিকিউ যে ক্লাসটা আছে সেটা দেখো এবং এই জ্ঞানমূলক দেখো, তোমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি।
এরপরে 54 নম্বর প্রশ্ন, বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। 55 নম্বর প্রশ্ন, দান সাগর গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে দান সাগর গ্রন্থের রচয়িতা হলে বল্লাল সেন। 56 নম্বর প্রশ্ন, দান সাগর বা অদ্ভুত সাগর কে রচনা করেন? উত্তর হবে দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রাজা বল্লাল সেন রচনা করেন। কে রচনা করেন? বল্লাল সেন, মনে রাখো এগুলা। তারপরে 57 নম্বর প্রশ্ন, গঙ্গারিডাই জাতির বসবাস কোথায় ছিল? তো গঙ্গা নদীর বর্তমান দুটি স্রোত ভাগীরথী পদ্মার মধ্যবর্তী অঞ্চলে গঙ্গারিডাই জাতির বসবাস করে। তারপরে 58 নম্বর প্রশ্ন হচ্ছে, কার রাজত্বকালে উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়? কি বলছে? 58 নম্বর প্রশ্ন বলছে যে কার রাজত্বকালে উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে সম্রাট অশোকের রাজত্বকালে উত্তর বাংলা তথা বাংলার উত্তরাংশে মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো এবং কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করো। তোমাদের যে কোনো সমস্যা হলে তুমি আমাদের কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেবো ইনশাল্লাহ। এরপর 59, মহাসামন্ত কাকে বলে? উত্তর হবে গুপ্ত রাজাদের অধীনে বড় কোন অঞ্চলের শাসককে বলা হয় মহাসামন্ত। 60 নম্বর প্রশ্ন, মাৎস্যনয় মাৎস্যনয় কাকে বলে? মাৎস্যনয় কি? উত্তর হবে পুকুরে মাছ ছোট মাছকে ধরে, পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতি বলা হয় মাৎস্যনয়। দেখো কি বলছে, বড় মাছ কি খেয়ে ফেলবে? ছোট মাছকে ধরে খেয়ে ফেলবে, এইটার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, সেটা হচ্ছে কি মাৎস্যনয়। এরপর হচ্ছে 61 নম্বর প্রশ্ন, পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর হবে পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন হচ্ছে ধর্মপাল। কি পাল? ধর্মপাল। এরপরে 62 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে, রোম নগরী প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে রোম নগরী প্রতিষ্ঠা করেন লাতিন রাজা রোমিউলাস। লাতিন রাজা রোমিউলাস। এরপরে 63 নাম্বার প্রশ্ন বলছে, কলোসিয়াম কি? উত্তর হবে কলোসিয়াম হলো রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত নাট্যশালা। তারপরে 64 নাম্বার বলছে, হায়ারোগ্লিফিক কি? উত্তর হবে হায়ারোগ্লিফিক হলো প্রাচীন মিশরীয় চিত্রভিত্তিক লিখন পদ্ধতি। 65 নম্বর প্রশ্ন বলছে, রোসেটা স্টোন কি? রোসেটা স্টোন হলো গ্রিক এবং হায়ারোগ্লিফিক ভাষায় লেখা সমৃদ্ধ একটি পাথর, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়। 66 নম্বর প্রশ্ন বলছে, হেলেনিক সংস্কৃতি কি? উত্তর হবে গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছিল তাই হলো হেলেনিক সংস্কৃতি। 67 নম্বর প্রশ্ন বলছে, সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কি ছিল? উত্তর হবে সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। এটি সক্রেটিসের কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য ছিল কি? এটি কিন্তু তোমাদের কত আসেই, ক্লাস হচ্ছে খ নম্বরও আসে এবং হচ্ছে তোমাদের এমসিকিউ তো আসে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখো এগুলা। সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। 68 নম্বর বলছে, মেসোপটেমিয়া শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? উত্তর হবে মেসোপটেমিয়া শব্দটি গ্রিক শব্দ মেসোস এবং পোটামোস থেকে এসেছে। তো এই ছিল আজকের জ্ঞানমূলক যে 68টা জ্ঞানমূলক তোমাদের যাচাই বাছাই করেছি, বিগত 10-12 বছরে বারবার ভোট পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। তো এই প্রশ্নগুলো শিখলেই কিন্তু তোমাদের জ্ঞানমূলক ইতিহাসে তোমাদের জ্ঞানমূলক এবং এমসিকিউ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা বারবার দেখে নাও। তো তোমরা মনোযোগ সহকারে বারবার দেখে নাও এবং মুখস্থ করে ফেলো, আমার সাথে খাতা কলম নিয়ে লিখে ফেলো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।